নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী, হিমালয় পারে কৈলাস ও মানস সরোবর, আজকের দ্বিতীয় পর্ব। কুমায়ুন বিভাগের সদর ও পাইন ফরেস্টের জন্য যে খ্যাতি, 1 শতাব্দী পূর্ব পর্যন্ত আলমোড়া ইহা অপেক্ষা উচ্চ গৌরবের স্থান ছিল। সেই কারণে এই স্থানের কিছু ঐতিহাসিক মাহাত্ম্য আছে। বহুকাল পর্যন্ত ইহা প্রাচীন আর্যবংশীয় হিন্দু রাজগণের স্বাধীনতা ও বীরত্বের লীলাভূমি বলিয়া ইহার প্রতাপ ও গৌরব হিমালয়ের মধ্যপ্রদেশটি ছাইয়া ফেলিয়াছিল। গাড়োয়াল, কুমায়ুন, দোতি, শোর, আশকোট প্রভৃতি মধ্য হিমালয়স্থ কয়েকটি প্রাচীন হিন্দু জনপদ। তাহার মধ্যে গাড়োয়াল, কুমায়ুন এবং দোতি এই তিনটি বহুকাল ধরিয়া প্রবল ছিল এবং শোর, আশকোট প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলি প্রায় এই তিনটির মধ্যে কাহারও না কাহারও অধীন হইয়া থাকিত। কুমায়ুনই সর্বাপেক্ষা ক্ষমতাশালী বলিয়াই এই অঞ্চলে প্রসিদ্ধ ছিল। কুমায়ুনে সোম অর্থাৎ চন্দ্রবংশীয় ক্ষত্রিয়গণ রাজত্ব করিতেন। চম্পাবতী, অধুনা চম্পাওয়াত ছিল ইহার বহুকালের রাজধানী। কুমায়ুনের উত্তরে ভোট এবং আশকোট, দক্ষিণে রোহিলখণ্ড, পূর্বে শোর এবং সারদা নদী, পশ্চিমে গাড়োয়াল। সারদার অপর নাম কালী। কুমায়ুনের পূর্ব সীমান্তে যে সারদা নদী, তাহার পূর্বপারেই দোতি রাজ্য। সেথায় পূর্বে রায়ঙ্ক রাজরা রাজত্ব করিতেন। এই দোতির সঙ্গে কুমায়ুনের বহুকালের ঘোরতর শত্রুতা। দোতি রাজ্য এখন নেপালের অন্তর্ভুক্ত। উহাদের আক্রোশের মূল কারণটি কালী কুমায়ুন লইয়া। সে ছিল এইরূপ: কুমায়ুনের পূর্ব সীমানায় শোর রাজ্যের ঠিক দক্ষিণে কুমায়ুনের কতক অংশ সারদার কোল অবধি বিস্তৃত ছিল, তাহাকে কালী কুমায়ুন বলিত। চম্পাওয়াত রাজধানীটি ছিল কালী কুমায়ুনের মধ্যে, যাহা নদী তীর হইতে মাত্র 4 ক্রোশ পশ্চিমে। আর সারদার ওপারেই অর্থাৎ পূর্ব পারে দোতি রাজ্য। শোর রাজ্যটি তখন দোতি রাজের অধিকারে ছিল। বহু পূর্বে এক সময় পর রাজ্যলোলুপ দোতিয়াল রাজা কুমায়ুন রাজার অনুপস্থিতিতে সুযোগ বুঝিয়া সারদা পার হইলেন এবং অতর্কিত অবস্থায় হঠাৎ রাজধানী আক্রমণপূর্বক চম্পাওয়াতের সুদৃঢ় কেল্লা দখল করিয়া বসিলেন। পূর্বে এইভাবেই আক্রমণ করিয়া শোর রাজ্য তাহাদের অধীনে আসিয়াছিল। দোতিরাজ এই বুঝিয়াছিলেন যে কোন রূপে একবার চম্পাওয়াত দখল করিতে পারিলে কালী কুমায়ুনের সবটাই ক্রমে তাহার অধিকারে আসিবে। তাহার পর একবার বসিতে পারিলে পশ্চিমের সমস্ত কুমায়ুন অধিকার করিতে আর বেশি অসুবিধা হইবে না। কিন্তু সে আশা কার্যে পরিণত হইবার সংযোগ ঘটিবার পূর্বেই কুমায়ুনরাজ সসৈন্যে আসিয়া দতিগণকে পরাজিত, বিপর্যস্ত ও লাঞ্ছিত করিয়া সারদা পার করিয়া দিলেন। আর সঙ্গে সঙ্গে শোর রাজ্যের ওপরও তাহাদের প্রভুত্ব গেল। সেই অবধি কুমায়ুন এবং দতির মধ্যে শত্রুতা কখনো মিটে নাই। খ্রিস্টীয় 16 শতাব্দীর মধ্যভাগে বিষমচন্দ্র নামে চন্দ্রবংশীয় বলবীর্যশালী, বিচক্ষণ এবং শান্ত প্রকৃতি একজন নরপতি কুমায়ুনে রাজত্ব করিতেন। পুত্রাদি না থাকায় তাহার পূর্ববর্তী রাজা এবং পিতৃব্যের বালকল্যাণ নামে একটি পুত্রকে দত্তকরূপে গ্রহণ করিয়াছিলেন। কুমার কল্যাণ বয়সে নবীন হইলেও অসাধারণ কর্মদক্ষ বীর এবং প্রতাপশালী যোদ্ধা বলিয়া পরিচিত ছিলেন। বিক্রমে তাহার সমকক্ষ ও অঞ্চলে তখন আর কেহ ছিল না। কালী কুমায়ুন লইয়া দতিয়ালের সঙ্গে ওই ঘটনার পর হইতেই রাজধানী হইতে
রাজা কিছুদিনের জন্য অনুপস্থিত থাকিলেই দতিয়ালগণ শারদা নদী পার হইয়া হঠাৎ রাজধানী আক্রমণ করিত। ইহাতে রাজাকে মধ্যে মধ্যে বড়ই বিপর্যস্ত হইতে হইত। তাহা ছাড়া কুমায়ুনের আশেপাশে সিন্নুরা, খাসিয়া প্রভৃতি ছোট ছোট কয়টি পার্বত্য জাতি বাস করিত। ক্ষমতায় অধীন হইলেও মাঝে মাঝে দলবদ্ধ হইয়া নিকটস্থ কুমায়ুনের নিরীহ এবং অসতর্ক গৃহস্থ প্রজাগণের মধ্যে পড়িয়া লুটপাট এবং দাঙ্গা হাঙ্গামা বাঁধাইয়া বিষম উৎপাত করিত। রাজধানী হইতে অনেকটা দূর বলিয়া রাজা তাহার সদ্য প্রতিকার করিতে পারিতেন না। এই সকল কারণে রাজা ভীষমচন্দ্র চম্পাবতী হইতে দূরে রাজ্যের মধ্যবর্তী কোনো কেন্দ্রে রাজধানী স্থাপন করিবার সংকল্প করিলেন। চম্পাবতী হইতে প্রায় 12 ক্রোশ পশ্চিমে খাগমারা নামক স্থানে একটি পুরাতন কেল্লা ছিল। তিনি বিশেষরূপে অঞ্চলটি পরিদর্শন করিয়া অবশেষে এই স্থানটি তাহার রাজধানীর জন্য মনোনীত করিলেন এবং সসৈন্যে তিনি খাগমারায় উপস্থিত হইলেন। যতদিন রাজপ্রাসাদাদি নির্মাণ কার্য সম্পূর্ণ না হয় ততদিন দুর্গের মধ্যেই থাকিবেন স্থির করিলেন। সঙ্গে ছিল কুমার কল্যাণ আর কয়েকজন বিশ্বাসী কর্মচারী। এমন অবস্থায় কিছুদিন পর সংবাদ আসিল তাহার অনুপস্থিতিতে সুযোগ পাইয়া দতিয়ালেরা পুনরায় বিপ্লব করিবার জোগাড় করিতেছে। তিনি তাহাতে অধিকাংশ সৈন্য সঙ্গে দিয়া কুমার কল্যাণকে উহাদের দমনার্থে পাঠাইয়া দিলেন। এদিকে এখানে রাজার নূতন রাজধানী স্থাপনের কথা প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই ইহার বিরুদ্ধে এক ভীষণ ষড়যন্ত্র আরম্ভ হইল। রাজা তাহার বিন্দু বিসর্গ জানিতেও পারিলেন না বা সাবধান হইবার অবসরও পাইলেন না। নিয়তির স্বতন্ত্র বিধান। পূর্বে একবার ভীষমচন্দ্রের পূর্ববর্তী রাজা কীর্তিচন্দ্রের সময়ে খাসিয়াগণ কর্তৃক সীমান্তের প্রজারা উৎপীড়িত হওয়ায় উহাদের ও অঞ্চল হইতে একেবারে তাড়াইবার জন্য রাজা সৈন্য প্রেরণ করিয়াছিলেন। উহারা খাসিয়াগণকে একধার হইতে ভীষণরূপে আক্রমণ করিয়া ওই পরগনার সমস্ত খাসিয়া বংশ নির্মূল করিবার জোগাড় করিয়াছিল। সেই সময়ে একটি দল তাহাদের আক্রমণ হইতে পালাইয়া রামগড়ের নিকট গাগর শৈলশ্রেণীর মধ্যে একটি পুরাতন ভগ্নপ্রায় দুর্গে আশ্রয় লইয়া বাঁচিল এবং সেই অবধি সেইখানেই তাহারা কতকটা স্বাধীনভাবে বাস করিতে লাগিল। ইহাদের সর্দারের নাম ছিল গজোয়া। খাগমারায় নূতন রাজধানী পত্তনের কথা গজোয়ার কানে গেল। রামগড় হইতে খাগমারা মাত্র একবেলার পথ। এখানে রাজধানী হইলে তাহাদের নিরাপদে বাস করা কঠিন হইবে ভাবিয়া তাহাদের দলবল একত্র করিয়া মন্ত্রণা আরম্ভ করিল। তাহাদের পূর্বের রাগ, কীর্তিচন্দ্রের সৈন্যের উৎপীড়ন তারা এখনও ভুলিতে পারে নাই। প্রতিহিংসার বন্যে উহাদের মধ্যে তখন দীপ্ত হইয়া উঠিল। রাজা ভীষমচন্দ্র তখন রাজধানী প্রতিষ্ঠার জন্য খাগমারার দুর্গ মধ্যে অবস্থান করিতেছেন এবং সঙ্গের সৈন্যগণও কল্যাণের সঙ্গে চম্পাওয়াতের দিকে গিয়াছে। এই সকল সংবাদও তাদের নিকট পৌঁছিল। পরে এই উপযুক্ত অবসর বুঝিয়া এক নিশীথ রাত্রে হঠাৎ গজোয়া সদল বলে দুর্গমধ্যে প্রবেশ করিল এবং বিশ্বস্ত অনুচরবর্গের সহিত রাজাকে বধ করিয়া পূর্ব অত্যাচারের প্রতিশোধ গ্রহণ করিল। তারপর এবার তাহারা নিরাপদ হইল ভাবিয়া নিজ স্থানে প্রস্থানপূর্বক আনন্দে উৎসবে মত্ত হইল। সংবাদ বালকল্যাণের নিকট পৌঁছিতে বিলম্ব হইল না। কুমার কল্যাণ তৎক্ষণাৎ সুকৌশলে দতিয়াল দিগের সহিত সন্ধি করিয়া ফেলিলেন এবং সসৈন্যে দ্রুত গতিতে খাগমারায় আসিয়া উপস্থিত হইলেন। তাহার পর তিনি রামগড়ে আসিয়া খাসিয়াদিগকে একেবারে সমূলে ধ্বংস করিয়া সেই রক্তে ভীষমচন্দ্রের তর্পণ করিলেন। তাহার পর কল্যাণ নিরাপদে কুমায়ুন রাজ্যে অভিষিক্ত হইলেন এবং সিংহাসনে আরোহণ করিয়াই ভীষমচন্দ্রের মনোনীত এই খাগমারাকে আলমোড়া নাম দিয়া নূতন রাজধানী বলিয়া ঘোষণা করিলেন। ইহাই হইল আলমোড়ার জন্মকথা। এক কল্যাণ আলমোড়াকে কুমায়ুন রাজ্যের রাজধানীতে প্রতিষ্ঠিত করিলেন, আর এক কল্যাণ ইহার ধ্বংসের কারণ হইলেন। সে ব্যাপারটি
এইরূপ। এই কল্যাণচন্দ্রই কুমায়ুনের শেষ স্বাধীন রাজা। তিনি নিষ্ঠুর, যথেচ্ছাচারী এবং প্রজাপীড়ক ছিলেন বলিয়াই এতকালের প্রতিষ্ঠিত রাজ্য উচ্ছেদের কারণ হইয়াছিলেন। তাহার অত্যাচারে উৎপীড়িত হইয়াই রাজ্যের কয়েকটি প্রধান ব্যক্তি গোপনে বিদ্রোহী হইয়া রহিলাগণের শরণাপন্ন হইয়াছিল। রাজবংশের সহিত সম্পর্ক থাকায় সিংহাসনের প্রতিদ্বন্দ্বী এবং বিদ্রোহী এইরূপ সন্দেহ করিয়া তিনি হিম্মত গোসাইকে প্রহরীর দ্বারা দরবারে আনাইয়া সভাস্থ সকলের সমক্ষে তাহার এক চক্ষু উৎপাটিত করিয়া দণ্ডিত করেন। তাহাতেই হিম্মু গোসাই সপরিবারে রহিলাদের প্রধান আলী মোহাম্মদ খাঁর শরণাপন্ন হইয়াছিলেন। কাপুরুষ কল্যাণ এই সংবাদ জানিতে পারিয়া হিম্মুকে সমূলে নিপাত করিবার জন্য গুপ্ত হন্তা প্রেরণ করিলেন। হিম্মু প্রাণ ভয়ে আলী মোহাম্মদের সৈন্যবেষ্টিত তাঁবুর মধ্যে আশ্রয় লইয়াছিলেন। গুপ্ত হন্তা গভীর নিশীথে সেথায় উপস্থিত হইয়া সপরিবারে গোসাইকে হত্যা করিয়া পলাইয়া আসে। আলী মোহাম্মদ একে পূর্ব হইতেই কুমায়ুন রাজ্যের প্রতি লোলুপ এবং কল্যাণের ওপর বিদ্ধিষ্ট ছিলেন। তাহার ওপর সৈন্যবেষ্টিত তাঁবুর মধ্যে তাহারই শরণাগত একজনকে সপরিবারে নিহত দেখিয়া এবং উহা কল্যাণেরই কাজ জানিয়া ক্রোধে উন্মত্ত হইলেন। তিনি কল্যাণচন্দ্রের উচ্ছেদের জন্য কুমায়ুন আক্রমণ করিতে 10,000 শিক্ষিত সৈন্যের এক বাহিনী এবং তাহার 2 জন দক্ষ সেনাপতিকে প্রেরণ করিলেন। আজন্ম স্বাধীন চন্দ্রবংশের বংশধর হতভাগ্য কল্যাণ বিনা যুদ্ধে লোভার পথে গাড়োয়াল রাজ্যে পলায়ন করিয়া রাজার সাহায্য প্রার্থী হইলেন। আর এদিকে রহিলা সেনাপতি হাফিজ রহমত বিনা বাধায় আলমোড়ায় প্রবেশ এবং কিল্লা অধিকার করিয়া জাতীয় পতাকা উড়াইল। তারপর বিজয়োন্মত্ত দলবদ্ধ মুসলমান লুণ্ঠনে প্রবৃত্ত হইল। দেবমন্দির সকল ভগ্ন করিল। প্রতিমা বা বিগ্রহ অঙ্গের যত অলঙ্কার, স্বর্ণ, রৌপ্য, মণি, মাণিক্য কিছুই রাখিল না। স্বর্ণরূপের মূর্তি সকল গলাইয়া ধাতুগুলি সংগ্রহ করিল। আর যা পুরাঙ্গনাগণের প্রতি যে অমানুষী অত্যাচার হইল তাহা আর বলিবার কথা নহে। তবে অত্যাচারের ভয়ে পূর্বেই অনেকে পর্বত হইতে পতিত হইয়া, কেহ বা জহর খাইয়া, অনেকে স্বামীর অস্ত্রে মরিয়া এবং কতক জঙ্গলে পলাইয়া বাঁচিল। গৌরক্তে আলমোড়ার রাজপথ রঞ্জিত হইল। অধিকন্তু প্রত্যেক মন্দিরাধিষ্ঠিত দেবমূর্তিকে গৌরক্তে স্নান করাইল। পরে আলমোড়া সম্পূর্ণরূপে লুণ্ঠিত ও বিধ্বস্ত হইলে তাহারা আনন্দে উন্মত্ত হইয়া দলে দলে প্রতিবেশী পরগনাগুলিতে লুণ্ঠনে অগ্রসর হইল। এই ব্যাপার অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে অর্থাৎ 1744 খ্রিস্টাব্দে ঘটিয়াছিল। তখন ইংরাজেরা ভারতবর্ষে আধিপত্য বিস্তারের মধ্যাবস্থায়। তাহার পর 1791 খ্রিস্টাব্দে আলমোড়া কিছুদিনের জন্য গোর্খালির অধিকারে আসে। পরে 1815 খ্রিস্টাব্দে লর্ড ময়রার সময়ে ব্রিটিশ অধিকারে আসিয়াছে। আলমোড়ার পুরাতন স্মৃতির মধ্যে আছে কেল্লাটি, নন্দা দেবী আর মিশনারি স্কুলের নিকট পুরাতন লুপ্তপ্রায় রাজবাটি, উদ্যান প্রভৃতির কতকটুকু। 1634 খ্রিস্টাব্দে রাজা ত্রিমলচন্দ্র গতাসু হইলে তাহার ভ্রাতুষ্পুত্র রাজবাহাদুর চন্দ কুমায়ুনের রাজা হইয়াছিলেন। তিনি যেমন প্রতাপশালী তেমনি সৌভাগ্যশালী ছিলেন। তাহার সময়ে এই আলমোড়ার অনেক শ্রীবৃদ্ধি হইয়াছিল। তাহার যুদ্ধ অভিযান কখনো বিফল হয় নাই। রাজা হইয়াই তিনি গাড়োয়াল রাজ্যের পিণ্ডার উপত্যকাস্থিত বধান এবং লোভা আক্রমণ করিলেন। সেখানে বিজয়ী হইয়া আরও অগ্রসর হইয়া প্রসিদ্ধ জুনিয়াগড় দুর্গ আক্রমণ করিলেন। নন্দাদেবী এই জুনিয়াগড়েই ছিলেন। বিজয়ী মহারাজ রাজবাহাদুর ফিরিয়া আসিবার কালে বিজয় চিহ্নস্বরূপ এই নন্দার প্রতিমাটি আলমোড়ায় লইয়া আসিলেন। পরে পুষ্পমালা, গন্ধ, চন্দনাদি এবং বিচিত্র আভরণের সজ্জিতা পুরো সুন্দরীগণের শঙ্খধ্বনির মধ্য দিয়া পুরাতন দুর্গমধ্যস্থ এক মন্দিরে দেবীকে প্রতিষ্ঠিত করিলেন। পূর্বকালে রাজারা রাজ্য জয় করিলে সেই রাজার রাজ্যশ্রী অর্থাৎ সেই রাজবংশের প্রতিষ্ঠিত উপাস্য বা ইষ্ট মূর্তিটি অগ্রে অধিকার করিতেন।
তাহাদের সংস্কার এইরূপ ছিল যে রাজ্য জয়ের সঙ্গেই পরাজিত রাজ্যার ভাগ্যলক্ষ্মীটিকেও জয় করিয়া না লইলে সে জয় সম্পূর্ণ নহে। যুদ্ধ জয় না হইলে ক্ষতি নাই। কোনো প্রকারে রাজ্যলক্ষ্মী অর্থাৎ সেই বংশের প্রতিষ্ঠিত দেবমূর্তিটি হস্তগত হইলেও যুদ্ধের উদ্দেশ্য সিদ্ধ হইলেও বুঝিতে হইবে। এমনকি পরাজিত হইলেও যদি ঠাকুর হাতে আসে, তাহা হইলে উহা জয় অপেক্ষা অনেকাংশে গৌরবজনক, যেহেতু ঠাকুর হাতে আসিলে সঙ্গে সঙ্গে রাজ্যও আসিবে। এই প্রকার সংস্কার তাহারা তখনকার দিনে পোষণ করিতেন। ইহা শুধু এই হিমালয় নহে, বোধহয় সমগ্র ভারতের প্রত্যেক রাজবংশের এই সংস্কার ভারতবর্ষ সম্পূর্ণরূপে ব্রিটিশ অধিকারে আসিবার পূর্ব পর্যন্ত ছিল। আমাদের ভারতবর্ষে যতগুলি প্রসিদ্ধ দেবালয় আছে, কোনো না কোনো রাজার জয় পরাজয়ের ইতিহাস তাহার সহিত সংশ্লিষ্ট আছে। হিন্দুস্থানের যত পুরাতন দেবমূর্তি সুরক্ষিত রাজবাটি, দুর্গ বা কেল্লা অথবা সেনা নিবাসের মধ্যেই স্থাপিত এবং সর্বদাই সশস্ত্র প্রহরী বেষ্টিত রাখা হইত, কারণ ঠাকুর চুরি ও লুট তখনকার রাজাদের মধ্যে একটা ধর্মের মধ্যেই ছিল। উত্তর পশ্চিম অঞ্চলে হিমালয়ের মধ্যে নন্দাদেবী সর্বত্রই পরিচিত। মধ্য হিমালয়ে যে চির তুষারাবৃত সর্বোচ্চ শিখরটি দেখিতে পাওয়া যায়, তাহারই নাম নন্দাদেবী। এই নন্দাদেবীকে সৃষ্টি স্থিতি সংহারকারিণী আদ্যাশক্তি এবং রুদ্রাণী বলিয়াই এ অঞ্চলে পূজা করে। রাজবাহাদুরের প্রতিষ্ঠিত এই নন্দাই তাহার প্রতীক। ইহার সম্বন্ধে একটি গল্প আছে, তাহা এইরূপ। খ্রিস্টীয় 1815 অব্দে আলমোড়া ব্রিটিশ অধিকারে আসিবার পরেই নন্দাদেবীর পূজা অনেকদিন বন্ধ ছিল। তাহার কারণ নূতন বন্দোবস্তের জন্য, যাহার যতটুকু রাজস্ববিহীন সম্পত্তি এবং দেবোত্তর ছিল, সরকার বাহাদুর সমস্তই নিজ হাতে রাখিলেন। এমনকি রাজবংশের প্রতিষ্ঠিত দেবসেবার সম্পত্তিটুকুও বাদ গেল না। উহার জন্য তখন দাবি করিবে কে? রাজবংশ তখন তো বলবীর্য এবং শ্রীহীন, হতমান, ভীত এবং লুপ্তপ্রায় হইয়া সাধারণ গৃহস্থের মতো গাড়োয়াল রাজ্যের মধ্যে বাস করিতেছিলেন। দেবসেবার ত্রুটি হইতেছে, ইহাতে না জানি আরও কি অমঙ্গল ঘটে ভাবিয়া ভয়ে ভয়ে দেশের 2-4 জন প্রবীণ ব্যক্তি একত্র পরামর্শ করিয়া সরকার বাহাদুরকে জানাইলেও কর্তৃপক্ষ তাহাতে দেবী পূজার হুকুমও দিলেন না, আর দেব সম্পত্তিও ছাড়িলেন না। তখনও পর্যাপ্ত প্রমাণের অপেক্ষায় রহিলেন। তাহাতেই দেবীর পূজা অনেক দিন বন্ধ রহিল। এই নন্দাকোট সম্বন্ধে এ অঞ্চলে একটি কিংবদন্তি আছে যে হিমালয়ের অধিষ্ঠাত্রী রুদ্রাণী দেবী নন্দা এই স্থানে সভা করিয়া বসেন এবং নিত্য সঙ্গিনীগণ লইয়া ইচ্ছামতো ক্রীড়া বিহারাদি করেন। এখান হইতে চির তুষারাবৃত শৃঙ্গটি সুন্দর, অতি পরিষ্কার দেখা যায় এবং অতি নিকটে বলিয়াই মনে হয়। এইভাবে 3 বৎসর কাটিয়া গেল। পরে কুমায়ুন বিভাগের কমিশনার হইয়া ট্রেল সাহেব বিশেষরূপে পরিদর্শনের জন্য ভটিয়া অঞ্চলে, অর্থাৎ হিমালয়ের যে অংশে ভটিয়াগণ বাস করে, সেই অঞ্চলে জোহার উপত্যকায় যাইতেছিলেন। সেই সময় নন্দাকট অতিক্রম করিতে করিতে তাহার এক বিভ্রাট উপস্থিত হইল। সাহেব যখন এই স্থানটি উপভোগ করিতে করিতে অতিক্রম করিতেছিলেন, প্রখর সূর্যকিরণে দীপ্ত নন্দার সেই চির তুষারমণ্ডিত ধবল শিখরের প্রতি দৃষ্টিপাত করিবা মাত্র বিজলি প্রভার ন্যায় উহা তীব্র জ্যোতিতে ঝলসিত হইয়া উঠিল। উহা সহ্য করিতে না পারিয়া কমিশনার সাহেবের চক্ষু দুইটি পীড়িত হইয়া উঠিল এবং বিষম যন্ত্রণার কারণ হইল। তিনি চক্ষে আর কিছুই দেখিতে পাইলেন না। ক্রমাগত চক্ষে জল পড়িতে লাগিল। তখন তিনি এক প্রকার অন্ধের মতোই হইলেন। শুভ্র তুষারমণ্ডিত পর্বতমালা দর্শনে অনেকেরই ওরূপ হয়। ইহাকে স্নো ব্লাইন্ডনেস বলে। পরে উহা সারিয়া যায়। সাহেব ভাবিলেন যে তাহার তাহাই হইয়াছে, কিন্তু সেটা তাহার পক্ষে তাহা অপেক্ষাও কিছু গুরুতর হইল। সেখানকার স্থানীয় কয়েকটি লোক তাহাকে বলিল যে তুমি আলমোড়ায় নন্দাদেবীর পূজা বন্ধ করিয়াছ, অনেক দিন হইতে দেবীর পূজা হইতেছে না, তাহাতেই তোমার এরূপ হইয়াছে।
যদি এখনও পূজার বন্দোবস্ত এবং দেব সম্পত্তি প্রত্যর্পণ না করো, তাহা হইলে তুমি চির অন্ধ হইয়া থাকিবে। সাহেব তৎক্ষণাৎ স্বীকার করিলেন যে দেবীর যাহা কিছু সমস্তই ফিরাইয়া দেওয়া হইবে এবং পূর্বের মতো পূজার বন্দোবস্ত করিয়া দিবেন। আশ্চর্যের বিষয়, তাহার স্বীকারোক্তির সঙ্গে সঙ্গেই তাহার চক্ষু সুস্থ হইয়া উঠিল। তিনি শান্তি পাইলেন। নন্দাদেবীর মন্দির এখন আর কেল্লার মধ্যে নাই। উহা কমিশনার কর্তৃক স্থানান্তরিত হইয়া কিছু দূরে রাস্তার ধারেই একটি নূতন মন্দিরে রক্ষিত হইয়াছে, আর কেল্লার মধ্যে সরকারি আপিস হইয়াছে। এখনকার মন্দিরের কোনো বৈশিষ্ট্যই নাই। উহা উড়িষ্যার সাধারণ মন্দিরের সাথেই অনেকটা গঠিত এবং সাদা চুনকাম করা এবং সর্ববিধ স্থাপত্যালঙ্কার শূন্য। কেল্লার মধ্যে এখন আর দেখিবার কিছুই নাই। আছে কেবল প্রস্তর প্রাচীর বেষ্টিত একটি উচ্চ ভূমি, তাহাতে একটি অশ্বত্থ বৃক্ষ আর 2-3টি ইমারত। তাহার মধ্যে এখন সরকারি আপিস হইয়াছে। তবে মাটির নিচে যে ঘরদার গুহা ছিল, তাহার মধ্যে যাইবার উপায় নাই। বহুকালাবধি উহা সরকার কর্তৃক বন্ধ হইয়াছে। আলমোড়ার প্রতিষ্ঠাতা বালকল্যাণের মৃত্যুর পর তাহার পুত্র রুদ্রচন্দ্রই মনোমত করিয়া এই কেল্লাটি নির্মাণ করিয়াছিলেন। কেল্লাটি এখন সরকারি বড় রাস্তার ওপরেই বাজারের দিকে যাইতে বাম পার্শ্বে অবস্থিত। বর্তমান আলমোড়া একটি অতীব সুন্দর প্রাচীন পার্বত্য নগর। তাহার সুপরিষ্কৃত রাস্তাগুলি পর্বতটি বেরিয়ে আছে। চতুর্দিকেই পর্বতমালা, তাহার উপরে পাহাড়ি ঝাউ বা পাইনের বন এবং শস্যক্ষেত্রগুলি সর্বত্র সকল স্থান হইতে দৃষ্টির মধ্যে আসে। পর্বতের উপরে শস্যক্ষেত্র দেখিতে এক নূতন বস্তু। দূর হইতে দেখিলে মনে হয় যেন শিখরস্থ কোনো অদৃশ্য দেউলে উঠিবার জন্যই প্রশস্ত অর্ধচক্রাকার সোপানশ্রেণী পর্বতের মূল হইতে আয়তন ক্রমে স্তরে স্তরে কেহ কাটিয়া বাহির করিয়াছে। সেই স্তরগুলি বেশি দূর হইতে রেখার মতো দেখায়। সেই সময়ে জ্যৈষ্ঠ মাস। কোথাও কোথাও সবে চাষ আরম্ভ হইয়াছে, কোথাও বা হয় নাই। বহুদিন বৃষ্টি না পাইয়া তরুলতা সকল চারিদিকেই বিবর্ণ। তাহাদের স্বাভাবিক হরিৎবর্ণের লাবণ্য ফুটিয়া উঠে নাই। আলমোড়ায় সর্বত্রই কৃষ্ণবর্ণের মূল এবং বাহু ও গাঢ় হরিৎবর্ণের কঠিন সুচিক্ষণ পত্রগুচ্ছ। প্রকাণ্ড দেবদারু বৃক্ষ সকল ইতস্তত বহুল দৃষ্টিগোচর হয়। তাহাতে নীলবর্ণের এক প্রকার ফল হয়, দেখিতে বড় সুন্দর। একটি বড় রাস্তা পর্বতটি বেরিয়া বরাবর পূর্ব দিকে চলিয়া গিয়াছে। তাহার দুই পার্শ্বে দ্বিতল এবং ত্রিতল গৃহ সকল আলমারির মতো সারি সারি দাঁড়াইয়া আছে। নিচের তলে দোকান এবং দ্বিতল ও ত্রিতলে থাকিবার ঘর। সকল ঘরই নিচু এবং একদিকে ক্ষুদ্র গবাক্ষ। হিমালয়ের পাদদেশ হইতে আরম্ভ করিয়া ইংরাজ শাসনাধীন ভারতখণ্ডের শেষ পর্যন্ত সকল লোকালয় এই একই স্থাপত্যের অন্তর্গত। শীতের প্রাধান্য হেতু প্রায় সকল ঘর গবাক্ষশূন্য। কেবল দ্বিতলে সম্মুখের কক্ষগুলির 2টি করিয়া প্রশস্ত জানালা দেখিতে পাওয়া যায়। সাধারণত জানালার 2টি করিয়া কপাট থাকে, কিন্তু এখানে দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ মাত্রায় অধিক বলিয়া তাহার 3টি করিয়া কপাট। তাহার বহিরাংশ অর্থাৎ যেদিক বাহির হইতে দেখা যায় চৌকাঠ এবং কপাটের উপর নানাবিধ কারুকার্য বিশিষ্ট লতাপাতা প্রভৃতি অনেক গড়ন স্থানীয় সূত্রধরগণের শিল্প নৈপুণ্যের পরিচয় দিতেছে। সেগুলি আবার বিচিত্র বর্ণে চিত্রিত, কিন্তু যাহা কিছু কারিগরি তাহা ওই সম্মুখস্থ ত্রিধা বিভক্ত প্রশস্ত বাতায়নগুলিতেই। কোনো কোনো গৃহে দ্বিতলে উহার মধ্যেই অপ্রশস্ত একটু বারান্দা আছে, তাহাতে চিকের পর্দা ফেলা। ছাদগুলি সর্বত্রই পাতলা পাথরের টালি কিংবা স্লেট দিয়া ছাওয়া। সুমুখ ও পিছন 2 দিক ঢালু। রাস্তার 2 ধারে গৃহগুলির নিম্নতলে মুদি, মনোহারি, মশলা, খাবার, কাপড়, দর্জি ও পানের দোকান। তাহার সম্মুখে রাস্তার উপরে কেউ কেউ শাক সবজি লইয়া বসে। ফল ফুলারিও বিক্রয় হয়, তাহাই এখনকার বাজার। শাক সবজি এ সময় ওখানে বেশি পাওয়া যায় না, তবে সময়ের ফল অনেক রকম পাওয়া যায়।
আপেল, খোবানি, আখরোট, আনার, পিচ এবং ক্যাফল নামে এক প্রকার ফল পাওয়া যায়, তাহা দেখিতে পিপুলের মতো। পশ্চিমে এবং আমাদের দেশে ইহাকে তুতফল বলে। আস্বাদ অল্প মধুর, অল্প কষায় রসযুক্ত। তাহা নাকি লবণ ও চূর্ণ মরিচের সংযোগে আমাশয়ের উৎকৃষ্ট ঔষধ। পিচকে এই অঞ্চলে আরু বলে। এই অঞ্চলে ব্রাহ্মণ ও ক্ষত্রিয় এই দুই জাতিই বেশি। আলমোড়ায় কিছু কিছু বৈশ্যও আছে। তাহারা এখানকার মধ্যে বড় ব্যবসায়ী, সেই হেতু ধনবান এবং প্রতিষ্ঠাবান। ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় মাত্রেই গরিব। কদাচিৎ দুই একজন ছত্রী সামান্য রকমের জমি জমা রাখে। শীতের প্রাধান্য এবং জলের অভাব হেতু এ দেশবাসীগণের আচার সমতল দেশবাসীগণের তুলনায় কিছু ভিন্ন। সেই আচার আমাদের কাহারও নিকট হয়তো নোংরা বা অনাচার বলিয়া বোধ হইতে পারে। আপাত শীর্ষ হিমালয়বাসী পুরুষমাত্রেই চুড়িদার পাতলুন পরে। কাপড়ের প্রচলন নাই বলিলেই হয়। কেবল রন্ধন এবং ভোজনের সময় ব্রাহ্মণেরা খাটো একখানি কাপড় পরিয়া থাকে। ভোজনের সময় এদিকের হিন্দু মাত্রেই কাপড় পরে। অন্য সময়ে পাতলুন, তাহার উপর কামিজ ও তাহার উপর ফতুয়া ও গরম কাপড়ের কোট। আর স্ত্রীলোকে ঘাগরা, কাচুলি ও ওড়না পরে। আবার কখনো কখনো কাপড়ও পরে, তবে সে সকল কাপড়গুলি মোটামুটি শীতকালের ব্যবহার উপযোগী। গরমের সময়ও ঐরূপ বেশভূষা। উহা প্রায়ই ধোয়া হয় না। প্রাতঃকালে নিদ্রা হইতে উঠিয়া শৌচাদিক ক্রিয়ার পর বাসি কাপড় না ছাড়িলে ইহাদের সূচিবোধের হানি হয় না। জলের ছিটা 3 বার দিলেই শুদ্ধ। এদেশের জনসাধারণের মধ্যে পলাণ্ডু ও মাংসের প্রচলন আছে। কুমায়ুন, গাড়োয়াল প্রভৃতি পার্বত্য প্রদেশের সর্বত্রই এইরূপ। এখানে সাধারণ গৃহস্থের মধ্যে আজকাল লেখাপড়ার বেশ প্রসার। অনেকগুলি গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েট দেখিলাম। তাহা ছাড়া এন্ট্রান্স পাস বালকবৃন্দের সংখ্যাও কম নহে। বাঙালি দেখিয়া তাহারা আমাদের যত্ন ও সম্মান দেখাইয়াছিল। তবে লেখাপড়া শিখিয়া ইহারাও মাদ্রাজি ও বাঙালির ন্যায় বেশিরভাগ চাকরিজীবী হইয়া পড়িয়াছে। যেহেতু ইংরাজ শাসনাধীন ভারতের মধ্যে কোথাও এই শিক্ষার বিধান ঠিক আমাদের জাতীয় সংস্কার এবং প্রয়োজন অনুসারে হয় নাই। বিবাহ প্রথা সমতলবাসী হিন্দুদেরই মতো। যৌতুক দেওয়ার প্রথা কন্যাপক্ষেরই ঘাড়ে। কেবল ব্রাহ্মণ বিবাহ করিতে গেলে টাকা পণ দিয়া বিবাহ করিতে হয়, তবে পাওনার প্রতি কিছু কড়াকড়ি নাই। ইহাদের প্রকৃতি বড় শান্ত। চেহারায় এমন একটি কমনীয় ভাব আছে, যাহা দেখিলে স্বভাবত প্রীতির উদয় হয়। বাহ্য শৌচাচারের অধিক আড়ম্বর নাই। বাঙালির মতো ইহারা বিলাসী মোটেই নয়। ব্যবহার সরল, যাহা সরল অন্তঃকরণের পরিচয়। তবে দেশটি অত্যন্ত গরিব। মশা, মাছি, ছারপোকা এই কয়টি ছাড়া এখানে আরও একটি উপসর্গ আছে, যাহার অত্যাচার আমরা পূর্বে কখনো ভোগ করি নাই। এক প্রকার অতি ক্ষুদ্র কীটাণু, মানুষের শরীরের তুলনায় সে গণনাতেই আসে না। তাহার জ্বালায় প্রথম দিন হইতেই ব্যতিব্যস্ত করিয়া তুলিয়াছিল। তাহার নামটি পিশু। শুনিলাম এই শীতপ্রধান দেশেই ইহার উৎপত্তি। গরমে বাঁচে না। প্রথম সমস্ত রাত্রি তাহার স্পর্শ সহ্য করিতে হইয়াছে। তাহার দংশন এমন কিছু অসহ্য নয়, কিন্তু তাহার পর্ষণ অসহনীয়। দেহের যে কোনো স্থানে তাহার আবির্ভাব মাত্রেই যে দুঃসহ কণ্ডুয়ান স্পৃহা জাগাইয়া তুলে, তাহা সংযমের উপায় থাকে না। তাহার ফলে পরিণামে জ্বালা তো সহ্য করিতে হয়ই, অধিকন্তু দেখা যায় প্রায় সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হইয়াছে। কোন রূপে জামা বা কাপড়ের মধ্যে একটি ঢুকিলে আর রক্ষা নাই। সে রাত্রে ঘুমের দফা নিশ্চিন্ত। তাহাকে আঙ্গুল দিয়া ধরা যায় না, যেহেতু সে আকৃতিতে ক্ষুদ্র এবং তাহার গা মসৃণ। হিমালয়ে ও তাহার ওপারে তিব্বতের মধ্যে যতদূর গিয়াছি এবং যত লোক দেখিয়াছি, প্রায় সকলেই এই পিশুর অত্যাচারে সর্বক্ষণই চঞ্চল এবং অস্বস্ত। এখানে জলের ব্যবস্থা স্থানীয় মিউনিসিপ্যালিটির একটি সৎ কীর্তি। আলমোড়ার পার্শ্বস্থ পাহাড়ের একটি ধারা হইতে নলযোগে জল আনিয়া শহরের এক স্থানে
বড় বড় জলাধার পূর্ণ করিয়া রাখা থাকে। তাহা হইতেই সর্বশ্রেণীর লোক মাত্র পূর্ণ করিয়া লইয়া যায়। শহরের বড় রাস্তা হইতে একটু দূরে যাহারা থাকে তাহাদের কিছু বেশি পরিশ্রম করিতে হয়। অনেকটা চড়াই উতরাই করিয়া তবে ব্যবহারের জল ঘরে আনিতে হয়। ছোট একটি সমচতুষ্কোণ চৌবাচ্চা, পাথরে বাঁধানো এবং মন্দিরের ন্যায় উহার উপরে গম্বুজওয়ালা ছাদ। তাহার পাড়ের ধাপগুলি প্রশস্ত এবং উচ্চ। ভূগর্ভস্থ ঝর্ণা হইতে অবিরাম জল উঠিয়া সেই প্রস্তর নির্মিত ক্ষুদ্র জলাশয়টি পূর্ণ হইতেছে। ইহার নাম গোধেরা। স্নানাদি, কাপড় কাচা প্রভৃতি কর্ম কলসে ভরিয়া ওই জল বাহিরে আনিয়া সম্পন্ন করিতে হয়। স্নান সেখানে অল্প লোকেই করে। গরিব স্ত্রীলোকেরা কলসে কলসে জল মাথায় লইয়া যায়। আর চৌবাচ্চার বাহিরে প্রশস্ত পাথরে বাঁধানো ঢালু চাতাল আছে। সেখানে সাজিমাটি সাবান দিয়া কাপড় কাচে। ব্যবহৃত অপরিষ্কার জল বাহির হইবার পথ আছে। সেই পথে জল বাহির হইয়া নিম্নে কোনো ক্ষেত্রে গিয়া পড়ে। জলের একটুও অপব্যবহার নাই। আলমোড়ার অধিবাসীর সংখ্যা প্রায় ৩,০০০, তাহার মধ্যে প্রায় ২০০ মুসলমান। এই অঞ্চলে ভাদ্র মাসে নন্দাষ্টমীতে একটি উৎসব বা পর্ব হয়। সেইটি এখানকার সর্বপ্রধান উৎসব। ওই সময় নন্দাদেবীর স্থানে বহু ছাগল বলি দেওয়া হয় এবং মহিষ বলির প্রথাও আছে। যখন মহিষ বলি হয় তখন সর্বাগ্রেই এখানকার রাজবংশের কেহ তরবারি দ্বারা মহিষের গর্দানে প্রথম কোপ বা আঘাত দেন। তাহার পর অপরে অপর্যুপরি অস্ত্র দ্বারা আঘাত করিয়া মহিষটাকে বধ করে। এখানে সকল গ্রামেই শক্তি পূজার অনুষ্ঠান হয়। কোনো কোনো গ্রামে মহিষমর্দিনী পূজাতে বড় ভয়ানক ব্যাপার হয়। পূর্বদিনে বদ্ধ মহিষ শাবকটিকে অতি যত্নে ডাল, ভাত প্রভৃতি মানবের নিরামিষ আহার্য সকল এবং পূজার দিন তাকে নানা প্রকার মিষ্টান্ন খাওয়ানো হইয়া থাকে। তাহার পর তাকে পুষ্পমালায় ভূষিত করিয়া ধূপদীপ দ্বারা পূজা করা হয়। পূজা শেষ হইলে প্রথমে গ্রামের প্রধান মহাশয় একখানি শানিত তরবারি দ্বারা তাহার কণ্ঠভেদ করেন। তাহার পর গ্রামের অন্যান্য সকলে দলবদ্ধ হইয়া তাহাকে তাড়া করে এবং তাহার উপর লাঠি, ছুরি, ছোরা, পাথর প্রভৃতি যাহার পক্ষে যেটি সুবিধাজনক সকলেই সেই অস্ত্রে ক্রমাগত আঘাত করিতে থাকে, যতক্ষণ না তাহার শরীর হইতে প্রাণবায়ু বাহির হইয়া যায়। ইহা হইল তাহাদের মহিষাসুরবধ। মহিষমর্দিনী পূজার সময় এই কাণ্ডটি ঘটিয়া থাকে, যেহেতু দেবী মহিষাসুরকে এই রূপে বধ করিয়া জীবকোটিকে আতঙ্ক হইতে উদ্ধার করিয়াছিলেন। আশ্বিন মাসকে এখানে ঔষধ বলে। সেই সময় এখানে নবরাত্রের পর্ব হইয়া থাকে। তখন এখানে দেবী পূজাদি হয় এবং মেলা বসে। ইহা ছাড়া খুচরা পর্ব এখানে বাংলাদেশ অপেক্ষা কম নয়। বঙ্গে লক্ষ্মী ও সরস্বতী পূজার যেমন ধুম, এদিকে সেটি একেবারেই নাই। বঙ্গদেশ ছাড়া বোধ হয় ভারতের কোথাও সরস্বতী এবং লক্ষ্মীর পৃথক পূজা হয় না। পশ্চিমাঞ্চল বাসীগণের নিকট বাঙালিদের মাছ মছলিখোর এবং আচার ভ্রষ্ট বলিয়া যে একটা দুর্নাম বহুকালাবধি আছে, তাহাতে এক ধর্মাবলম্বী হইলেও হিন্দুস্থানী সমাজের মধ্যে তাহাদের ভোজনের স্থান নাই। ভাত তো দূরের কথা, রুটি পুরি প্রভৃতি পক্ক দ্রব্যাদিও বাঙালির হাতে খাইলে তাহাদের জাতিপাতের বিলক্ষণ আশঙ্কা আছে। এমন দু এক স্থানে দেখিয়াছি যে বাঙালিকে তাহারা বাড়িতে খাইতে দিতেও রাজি নহে। এই পশ্চিমাঞ্চলের চৌকা বা রন্ধনশালা একটু বিশিষ্ট ধরনের। ঘরের এক কোণে চুলা বা উনান। যিনি রাঁধিবেন তিনি চুলার সম্মুখে একখানি খুরশিতে বসিয়া কার্য করিবেন। চুলার কাছে পাচক ও অন্ন ব্যঞ্জনাদি রাখিবার মতো কতকটা স্থান প্রায় ১ বিঘত উচ্চ আল দেওয়া আছে। সেই বিভক্ত প্রায় সমচতুষ্কোণ স্থানটি চৌকা, আর সেই চৌকার পার্শ্বেই আহারের স্থান। এমনই উহার অবস্থান যাহাতে পাচক ওই স্থান হইতে হাত এবং লম্বা হাতা বাড়াইয়া পরিবেশন পর্যন্ত করিতে পারেন। যতক্ষণ রন্ধনকার্য শেষ না হয় এবং সকলকার আহারাদি শেষ না হয়, ততক্ষণ পাচকের চৌকা হইতে বাহির হইবার নিয়ম নাই। হইলে অশুচি হইবে। পুনরায় তাহাকে স্নান অথবা বস্ত্র পরিত্যাগ করিয়া প্রবেশ করিতে হইবে। আবার কোথাও কোথাও দেখিয়াছি যেমন রন্ধনের জন্য চতুষ্কোণ আল দেওয়া চৌকা,
সেইরূপ ভোজনের স্থানগুলিও আলদিয়া পৃথক পৃথক অবস্থিত। এইরূপ ব্যবস্থা উত্তর পশ্চিমাঞ্চলের সর্বত্রই আছে। ইহাই প্রাচীন আর্য হিন্দুগণের আচরিত প্রথা। এদেশে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য মাত্রেই সাধারণত প্রাতঃকালে উঠিয়া শৌচাদির পর স্নান এবং সন্ধ্যা বন্দনা না করিয়া অন্য কাজ করে না। এখন একটু আমাদের কথা বলি। যে নন্দকিশোরজির সাহায্যে আমরা এখানে বাসা পাইয়াছিলাম, তাহার সঙ্গে সঙ্গী মহাশয়ের প্রয়াগে কোনো সভায় দেখা হয়। সেই পরিচয়েই আমাদের এখানে সহজেই বাসা জুটিয়া গেল। ভারত ধর্ম মহামণ্ডলের একটি শাখা এখানে আছে। সেই কার্যালয়ের একটি ঘরে আমাদের থাকিবার স্থান ঠিক হইয়াছিল। আমরা যখন চ্যাটাই পাতা সেই ছোট ঘরটিতে পাশাপাশি নিজ নিজ স্থান ঠিক করিয়া কম্বলাদি বিছাইলাম, তখন পাতলুন কোট এবং মাথাটি শ্বেতবর্ণ প্রকাণ্ড পাগড়িতে শোভিত পণ্ডিত নন্দকিশোরজি আসনপিড়িতে বসিয়া আমাদের যাত্রা সম্বন্ধে উৎসাহপূর্ণ বাণী সকল বর্ষণ করিতে লাগিলেন। তিনি বলিলেন যে, আপনারা এখান হইতে সোর দিয়া আশকোটে যাইবেন, অর্থাৎ সোরের প্রধান নগর পিথোরাগড় হইয়া। আরও বলিলেন যে, ঘোড়াকুলি যাহা কিছু লাগিবে সে সমস্তই আমি জোগাড় করিয়া দিব, আপনাদের কোনো চিন্তা নাই, সব ঠিক হইয়া যাইবে। এখন আপনারা এখানে কিছুদিন আনন্দে থাকুন, আলমোড়া জায়গা ভালো। সঙ্গী মহাশয় এ হেন সহায় পাইয়া বিশেষ আপ্যায়িত হইলেন। তিনি আনন্দে পূর্ণ হইয়া হাসি মুখে তাহার অভ্যস্ত হিন্দিতে বলিলেন, যাহা হামারা নন্দকিশোরজি হ্যাঁ উহা সব পুরা হ্যাঁ, কোই চিজ কা কমি নেহি। নন্দকিশোরজি তাহাতে অত্যন্ত প্রফুল্ল হইয়া সেই প্রকাণ্ড পাগড়ি আবৃত মস্তকটি নাড়িতে নাড়িতে বলিলেন, पंडित जी आप अभी निश्चिंत होके ठहर जाइए, सब बंदोबस्त ठीक हो जाएगा। পরে নানা প্রকার কথার অবতারণা করিলেন। শেষে ক্লান্তিবোধ করিয়া নমস্কার করিয়া বিদায় লইলেন। আমি তখন সঙ্গী মহাশয়কে জিজ্ঞাসা করিলাম, নন্দকিশোরজি যে আমাদের সোর অর্থাৎ পিথোরাগড় হয়ে যেতে পরামর্শ দিলেন, আমাদের কি সত্য সত্যই সোর হয়ে যাওয়া হবে নাকি? আলমোড়া জেলার দুইখানি মানচিত্র সঙ্গেই ছিল। তখনই আমরা ম্যাপ দুইখানি খুলিয়া বিশেষ রূপে দেখিয়া ঠিক করিলাম যে নন্দকিশোরেরই হিসাবে ভুল হইয়াছে। আলমোড়া হইতে পিথোরাগড়ের রাস্তা দিয়া আশকোটে যাইতে হইলে ৭৮ মাইল, আর বেনিনাগ হইয়া যাইলে মোট ৬৮ মাইল। যখন ১০ মাইলের বের বা তফাত, তখন আমরা বেনিনাগ হইয়াই যাইব, তাহাতে ১০ মাইল কম, রাস্তাও ভালো। রাত্রে জল যোগান্তে নিশ্চিন্ত মনে কম্বল মুড়ি দিয়া শয়ন করিলাম। সামান্য শীত ছিল। শয়ন মাত্রই সঙ্গী মহাশয়ের নাক ডাকিতে বিলম্ব হইল না। পিসু এবং একটি ইঁদুরের দৌরাত্মে সে রাত্রে আমার নিদ্রা হইল না। একটি গণপতির বাহন প্রথম হইতে বড়ই জ্বালাতন আরম্ভ করিলেন। ঘরের মধ্যে তিনি যাহাই করুন তাহাতে বড় ক্ষতি বোধ করি নাই, কিন্তু মধ্যে মধ্যে আমার কম্বলাবৃত ক্ষীণ শরীরটির ওপর দিয়াই নিঃসংকোচে যাতায়াত, আবার কখনো কখনো বক্ষের ওপর বসিয়া কিংকর্তব্য চিন্তাও করিতেছিলেন। শুধু আমার নহে, মধ্যে মধ্যে সঙ্গী মহাশয়ের ঘন শ্মশ্রুযুক্ত গণ্ডের ওপর দিয়াও যাতায়াত করিতেছিলেন। তাহাতে তাহাকে উঠিয়া বাতি জ্বালিয়া সতর্ক হইতে হইয়াছিল। সেই পাহাড়ি মুশিকপরের বীর আচরণ দেখিয়া আমি স্তম্ভিত হইলাম যে ওরূপ ভয়াবহ নাসিকাগর্জনও তাহার সেই বিন্দু প্রমাণ ক্ষীণ হৃদয়ে ভয়ের সঞ্চার হইল না। প্রভাতে দেখা গেল আমার গায়ের কাপড়খানির কোণে আর পরনের একখানি কাপড়ের কিয়দংশ কাটিয়া মুশিকপ্রবর তার কর্মশক্তির পরিচয় দিয়াছেন। দেখিয়া সঙ্গী মহাশয় বলিলেন, তাহলে তো বড় মুশকিল হলো, হ্যাঁ, দেখি আমার কিছু কেটেছে কি না। বলিয়া তাহার জামা কাপড়গুলি বেশ করিয়া দেখিয়া শেষে বলিলেন, না, আর আমার কিছু কাটেনি, তবু ভালো, আমার উপর তাদের শ্রদ্ধা আছে। যাহা হোক, অতঃপর আর কোনো দিন কিছু অত্যাচার হয় নাই। যা কিছু সেই প্রথম রাত্রেই ঘটিয়াছিল, কিন্তু পিসুর উপদ্রব বরাবরই ছিল। কর্মের বিশেষ ভার থাকায় নন্দকিশোরজিকে ২-৩ দিন পাওয়া গেল না। আরও ২-১ দিন গেল,
নন্দকিশোরজির দেখাই নাই। আমরা একটু চঞ্চল হইয়া তাহার অনুসন্ধানে লোক পাঠানো হইল। এইখানে বাসায় কাজকর্মের জন্য নাগুয়া নামে আমাদের একজন সাময়িক পরিচারক রাখা হইয়াছিল। তাহাকে প্রত্যহ 4 আনা করিয়া দিতে হইত। সে বাজার হইতে প্রয়োজনীয় দ্রব্যাদি আনিয়া দিত, চুলা ধরাইত, জল আনিত, কাপড় কাচিত, ফাই ফরমাস খাটিত। নন্দকিশোরের তল্লাশে তাহাকে পাঠাইলে সে আসিয়া সংবাদ দিল তিনি 2-1 দিন পরে আসিয়া সব ঠিক করিয়া দিবেন। তিনি একটি দাতব্য চিকিৎসালয়ে কর্ম করেন। এখন তার কাজ বড় বেশি। তিনি আর আসিলেন না। আমরা আর একজন সহায় পাইলাম। তাহার নাম লালা অন্তিরাম শাহ। জাতিতে বৈশ্য, মহাজনী কারবার আছে। এই আলমোড়ায় তিনি সর্বশ্রেষ্ঠ বণিক এবং বিশেষ গণ্যমান্য ব্যক্তি। প্রথম পরিচয়ের সঙ্গে সঙ্গে তিনি আমাদের 2 জনকে পরদিন মধ্যাহ্নে তাহার ভবনে আহারের নিমন্ত্রণ করিলেন। পরদিন তিনি আবার একজন লোকও পাঠাইয়া দিলেন। আমরা প্রায় 11টার সময় তাহার সঙ্গে অন্তিরামের বাটিতে উপস্থিত হইলাম। তাহার শিষ্টাচারে সঙ্গী মহাশয় অত্যন্ত প্রীত হইয়া মৃদু হাসে আরম্ভ করিলেন। अब बैश लोग सारा दुनिया को धन के मालिक है। वही धन का सद्व्यय करने आप ही लोग जानता है। गो ब्राह्मण को पालन करना, देश में वाणिज्य को विस्तार करना ही तो आप लोगों का धर्म है, इत्यादि। शाहजी ताहाते मुग्ध हইয়া हाथ जोर करिया বিনীত বাক্যে মহারাজ মহারাজ সম্বোধনে অভ্যর্থনা করিলেন। আমরা উপবেশন করিলে শাহজি একটু দূরে গরুরাসনে উপবেশন করিয়া ধীরে ধীরে তাহাদের পূর্ব পরিচয় সম্বন্ধে 2-1টি কথা এইরূপ বলিলেন যে এই আলমোড়া পত্তনের পরে চন্দ্রবংশীয় উদ্যৎচন্দ্র মহারাজের সঙ্গেই আমাদের পূর্বপুরুষ লালা নারায়ণ শাহ এইখানে আসিয়াছিলেন। রাজবংশের সহিত আমাদের পূর্বাপর সখ্যতা অক্ষুণ্ণ ছিল। আমাদের এই বাড়িখানিতে অনেক পুরুষ বাস করিয়া আসিতেছে। যখন লালা নারায়ণ শাহ মহারাজের আদেশে এইখানে থাকিবার জন্য গৃহ নির্মাণ করেন, তখন মহারাজ নিজের প্রাসাদ মাল্লা মহলটি পত্তনকালে যেমন নিজ হস্তে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, সেই সঙ্গে তিনি নিজ হস্তে নারায়ণ শাহর গৃহের ভিত্তিপ্রস্তরও স্থাপন করিয়াছিলেন। তিনি তাহাকে থুলঘরিয়া উপাধিতে ভূষিত করেন। সেই অবধি আমরা পুরুষানুক্রমে এখানে বাস করিতেছি। অন্তিরামের কথা শেষ হইলে তখন সঙ্গী মহাশয় অন্যান্য কথা আরম্ভ করিলেন। অন্তিরামের একটি পুত্র দাঁড়াইয়া শুনিতেছিল। পিতার আদেশ পাইয়া সে আমাদের জন্য আহারাদির জোগাড় করিতে গেল। ধন পুত্রের লক্ষ্মীলাভ যাহাকে বলে সাজির ঠিক তাহাই। তাহার 4টি পুত্র, তার মধ্যে জ্যেষ্ঠ লালা প্রেমলাল বিএ, তিনি গারোয়াল জেলায় পাউরির ডেপুটি কালেক্টর। মধ্যম ঠাকুর দাস পিতার মহাজনী ও গৃহনাবীর কারবারের সহকারী। তৃতীয় গোপাল শাহ লৌহা লক্কর এবং মণিহারি দোকানের অধ্যক্ষ। কনিষ্ঠ মনোহর লাল এলাহাবাদে বিএ পড়েন। এখন তিনি আমাদের তত্ত্বাবধান করিতেছিলেন। 2 জনের সঙ্গে আমাদের মিলিবার সুযোগ হইয়াছিল। তাহারা বড়ই সরল, বিনয়ী এবং মিষ্টভাষী। শাহজির ঘরকন্যা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাধারণ পর্বতবাসীগণের ন্যায় নহে। এদিকে ঘরবাড়ি যেমন নিচু হয়, সেইরূপ তলগুলি নিচু হইলেও ঘরগুলি বেশ সাজানো, যাহা মার্জিত এবং শিক্ষিত রুচির পরিচায়ক। ভোজনের সময় যে আসন পাতা হইয়াছিল উহা উৎকৃষ্ট। নিচে একখানি পিঁড়ি, তাহার উপর তিব্বতের পুরু গালিচা, আর আহার্য দ্রব্যাদিও তদুপযুক্ত। নানাবিধ নিরামিষ উপকরণের সহিত সূক্ষ্ম আতপান্য এবং শেষ পরমান্ন। তারপর আচমনান্তে মুখ শুদ্ধি করিয়া কিছুক্ষণ মিষ্টালাপ। শাহজি বলিলেন যে আপনারা নিশ্চিন্ত থাকুন, ঘোড়া কুলি প্রভৃতি যাহা প্রয়োজন সমস্ত আমি জোগাড় করিয়া দিব। সে কিছু বড় কথা নহে। তাহা ছাড়া পথে স্থানে স্থানে 2-1 পড়াওতে পত্র দিব, আপনাদের যাহাতে কোনরূপ অসুবিধা না হয়। শাহজির মতো লোকের এতাদৃশ্য অনুগ্রহ ভাবিয়া আমরা পরমাপ্যায়িত হইলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, আপনারা ফিরিবেন কোন পথে? সঙ্গী মহাশয় বলিলেন, কৈলাস হইয়া আমরা আরও পশ্চিমের দিকে তীর্থপুরী ভস্মাসুরের স্থানটি দেখিয়া ওদিকে নীতি পাশ দিয়া বদ্রী নারায়ণের পথে নামিব মনে করিতেছি।
অর্থাৎ সেই সঙ্গে আর একবার বদ্রিকাশ্রমও দেখা হইবে। সাজি বলিলেন, আপনারা কদাচ ওই আশাটি মনে স্থান দিবেন না। একে পথ দুর্গম, তার উপর উপথে ভীষণ ডাকাতের ভয় আছে। কোনরূপ যানবাহনও পাওয়া যাইবে না, এদিককার কেহ উপর দিয়া যায় না। একে বেলা হইয়াছিল, তখনও সাজির আহারাদি হয় নাই। আমরা এখনও যখন 2-4 দিন এখানে থাকিব, পরে এ সম্বন্ধে বিচার করা যাইবে ঠিক করিয়া আমরা উঠিলাম। সঙ্গী মহাশয় প্রসন্ন মুখে অভয় মুদ্রা দেখাইয়া তাহাকে আশীর্বাদ করিলেন। সাজিও প্রসন্ন চিত্তে আমাদের বিদায় দিলেন। আমরা ক্রমে ক্রমে পথের জন্য বিশেষ আবশ্যকীয় দ্রব্যাদিও সংগ্রহ করিতে লাগিলাম। রন্ধনের পাত্র 2-4টি, যথা 2খানি ছোট থালা, 2 জনের উপযুক্ত একটি পিতলের হাঁড়ি, পিতলের 2-1টি পাত্র, বড় একটি লোটা, চাটু, চিমটা প্রভৃতি এইখানেই খরিদ করা হইল। গরম কাপড় চোপড় সঙ্গে যাহা ছিল যথেষ্টই মনে হইল। আর বোঝা বাড়াইবার প্রয়োজন নাই ভাবিয়া অধিক কিছু লওয়া হইল না। আমার মোজা ছিল না, মোটা পশমের মোজা একজোড়া লওয়া হইল। ওপরে বরফান মুলুকে বরফ দেখিতে দেখিতে চক্ষু খারাপ হয়, সেই কারণ চুলিদার চশমাও একখানি লইয়াছিলাম। সঙ্গী মহাশয়ের সঙ্গেই সেইরূপ একখানি ছিল, উহা কলিকাতা হইতে আনা। এখন আমরা নন্দকিশোরের আশা ছাড়িয়া অন্তিরামের আশায় রহিলাম। নিত্য বৈকালে শহরের মধ্যে এদিক ওদিক বেড়াইতে বাহির হইয়া ফিরিবার সময় একবার অন্তিরামের গদিতে যাইয়া যাত্রা সম্বন্ধে কথাবার্তা আর ঘোড়া ও কুলির জোগাড় কতদূর হইল সেটাও জানিয়া আসিতাম। তখন ইউরোপের মহাসমর মহাবেগেই চলিতেছিল। গৌরাঙ্গের সময়ে যেমন ভগবৎ প্রেমের হিল্লোলে শান্তিপুর ডুবুডুবু নদে ভাসিয়া যাবার জোগাড় হইয়াছিল, এই মহাসমর হিল্লোলেও সেইরূপ ইউরোপ ডুবুডুবু হইয়া এই শান্তিপ্রিয় ভারতভূমি ভাসিয়া যাইবার জোগাড় হইয়াছিল। ইউরোপ তখন যথার্থরূপেই টলমালয়মান। ভারতবর্ষে তাহার ধাক্কা লাগিয়া দেশটি নিঃসারে ধনে জনে এবং প্রাণে দিন দিন ক্ষীণ হইতে ক্ষীণতর হইতেছিল। টাকার কথায় আর কাজ নাই। সৈন্য টান পড়ায় ভারত সরকার কৃপা করিয়া ভারতখণ্ডের সর্বত্র সুস্থ ও সবল যুবকবৃন্দ সৈনিক দলভুক্ত করিয়া শ্বেতাঙ্গ সেনাদলকে পিছনে নিরাপদে রক্ষা করিয়া শত্রুদলের অগ্নিবৃষ্টির মধ্যে যাইয়া কিরূপ নির্ভীকভাবে দাঁড়াইয়া মরিতে হয়, এবং যখন স্বদেশের জন্য উহার সুযোগ না হইবে তখন বিদেশী শাসকগণের জাতীয় মান এবং স্বার্থের জন্য অন্তত অভ্যাস করিয়া রাখা যে বিশেষ প্রয়োজন, তাহা নিশ্চিত রূপে বুঝিবার এবং দেখাইবার সুযোগ দিয়া এত দিনের অধীনতা ক্লিষ্ট এই জাতিটিকে কৃতার্থ করিলেন। তখন ভারতের সর্বত্রই ব্রিটিশের তুরি ভেরি ও জয় ঢক্কা বাজিয়া উঠিল। সর্বত্রই সৈন্য সংগ্রহের ধুম পড়িয়া গেল। তাহার সাধারণ নাম হইল রিক্রুট, আর পশ্চিম অঞ্চলে তাহার নাম রংরুট। সেই রংরুটের ধুম এদিকেও বড় কম ছিল না।